উচিত কথা আপনি ততক্ষণই বলবেন যতক্ষণ ওনার পক্ষে থাকবেন, ততক্ষণই আপনি উচিত কথা বলেন। ওনার বিপক্ষে চলে যাবেন, উচিত কথাও চলে যাবে। আমি কোনো একটা বোনের ভিডিওর প্রতিবাদ না, এটা জাস্ট আমি ওনাকে বোঝানোর জন্য এসেছি। উনি আমার ভিডিওটা অবশ্যই দেখে নেবে, আমি জানি উনি অনলাইনে আছে, সব জায়গায় আছে, ইউটিউবে, টিকটকে, ফেসবুকে। তো ওনার ভিডিও আমি দেখি। তো আমার আপু বলল আমার ভাইয়েরা পরকিয়া করে ঘরের বউদের কারণে, ভাবিদের কারণে। ভাবিরা পরিপাটি হয়ে চলে না, সেই কারণে হচ্ছে ছেলেরা পরকিয়া করে। তো আমি আপুকে প্রশ্ন করছি, আমার ভিডিওটা যদি আপু আপনার কাছে যায়, আমাকে কমেন্ট করে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। এখন আপনি কি চান? ঘরের বউ ন্যাংটো হয়ে থাকতো? ঘরের বউ উলঙ্গ হয়ে থাকবে? ঘরের বউ সারাদিন মেকআপ করে থাকবে, চোখের নিচে কাজল দিয়ে থাকবে, ঠোঁটে লিপস্টিক দিয়ে থাকবে? এটাই তো পরিপাটি বোঝায়, তাই না? আর কি পরিপাটি? ঘর দুয়ার গুছানো, এটা প্রত্যেকটা নারীই জানে। তো আমি আপনাকে বলছি আপু, আমার যেই সকল ভাইয়েরা পরকিয়া করে, সেই সকল ভাইয়েরা গেল, ভাবিরা পরিপাটি হয়ে থাকে না, সেই কারণে হচ্ছে ভাইয়েরা পরকিয়া করে। তো যেই সকল ভাইয়ের বউরা চলে যায়, আমার ভাইয়েরাও কি পরিপাটি হয়ে থাকতে হবে নাকি, সেটাও জানায় যাবেন। সেটারও একটা ভিডিও দিবেন যে আপনার বউরা চলে যায়, আপনারা পরিপাটি হয়ে থাকেন না, এই কারণে আপনি সেই হন না, আপনি গোসল করেন না, আপনি নতুন জামা পরেন না, সেই কারণে হচ্ছে আপনার বউরা পরকিয়া করে চলে যায়। আমি বলি কি আপা জানেন, যার যেটা স্বভাব, যার যেটা পেশা, সে সেটাই করবে, ঠিক আছে? এখন আমি আমার ভাইদের দোষ দিচ্ছি না, এক বিন্দু দোষ দিচ্ছি না। ছেলেরা, ওরা 4টা 5টা বিয়ে করতেই পারে, এটা আমরা সবাই জানি। সেটা আমাদের জন্মের পর থেকেই আমাদের কানে দেওয়া হয়েছে, মেয়েদের কানে, তাই না? তো আমি বলি কি, কিছু সকল নারীরা আমরা যারা এই পৃথিবীতে আছি উলঙ্গ হয়ে চলি, মানে একটা বিয়াত পুরুষের সঙ্গে ঘেঁষাঘেঁষি করি, আতর মাইখা, কাজল দিয়া, ঠোঁটে লিপস্টিক দিয়া, সমস্ত দোষ হইল সেই মেয়েটার, ঘরের বোন না। ঘরের স্ত্রীর কোনো দোষ আমি দেখছি না। আপনি যেটা বলছেন ঘরের স্ত্রী পরিপাটি হয়ে থাকে না, সেই কারণে হচ্ছে আমার ভাইয়েরা পরকিয়া করে, পরকিয়ায় লিপ্ত হয়ে যায়। আপা, এখন বেফরদা একটা নারী আইসা একটা বিয়াত পুরুষের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে, সেই মেয়েটা বেদব না ঘরের বউটা বেদব? কোনটা? ঘরের বউদেরকে তো যখন বিয়ে করে বাড়িতে আনে, তখন থেকেই কানে দেওয়া হয় তোমার বিয়ে হয়ে গেছে, তুমি ঘরের বউ, বাড়ির বাহিরে বের হওয়া নিষেধ। এটা তো আছে আমাদের মুসলিম ধর্মে, তাই না? হয়তো আমরা গুটি কয়েকজন বোনেরা এসেছি পরবাসে জীবিকার তাগিদায়, অর্থাৎ সংসার ঠিক রাখার জন্য, বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য, কেউ এসেছি নিজের চিকিৎসার টাকার জন্য। আমি স্ক্রিনে একটা পিকচার দিয়ে দিব আপনাকে, আপনি এটা দেখে নেবেন। একটা হিজাব পরা মেয়ের পিকচার দিব, একটা উলঙ্গ নারী বলতে পারেন। আমি দেখতে চাই আমার ভাইদের কাছে, বোনদের কাছে, কোন মেয়েটার ভোট বেশি পড়ে, কোন মেয়েটাকে আপনারা সাপোর্ট বেশি করেন। দুইটা মানুষকে এখানে দিয়ে দিব। তো হিজাব পরা মেয়েটার ডিভোর্স হয়ে গেছে, ধরে নেন ডিভোর্স হয়ে গেছে। উলঙ্গ মেয়েটা 2টা 4টা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে যাচ্ছে, সেটাও দেখেছি অনলাইনে। স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, স্বামী তার কাছে আসছে না, সে অনলি ওপেন ক্যামেরায় বলতেছে তুমি যদি আমার কাছে না আসো তাহলে কিন্তু আমি সুমনের সাথে আবার চলে যাব, তুমি যেটা নিয়ে সন্দেহ করছো তাকে আমি তোমাকে দেখাইয়া দিব আমি তারে কত ভালোবাসি। একজন ঘরের স্ত্রী তার স্বামীকে এইভাবে ঠেট দিতে পারে? এইটা এটা এটা মানবতা? এইটা পরিপাটি? হ্যাঁ, এইটা পরিপাটি আপনার কাছে? এই ধরনের বক্তব্য দিয়ে ভিডিও না করে ছেলেদেরকে উস্কানিমূলক বক্তব্য না দেওয়াটাই বেটার আপা, বুঝছেন? একটু নিজে সাপোর্ট পাওয়ার জন্য ছেলেরা হয়তো আপনাকে একটু লাইক কমেন্ট বেশি করে বা আপনাকে একটু সাপোর্ট করে, এটুকু না পাওয়ার জন্য না হাজারো মানুষের জীবনটা নষ্ট না করি। হ্যাঁ, নষ্ট না করি, দয়া করে প্লিজ রাগ করবেন না আমার উপরে। যদি আমার ভিডিওটা আপনার হাত পর্যন্ত যায় পৌঁছায়, আমাকে ক্ষমা করবেন। আমার জ্ঞানে যতটুকু আসছিল ততটুকুই আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাকে। আমার যেই সকল পরবাসী ভাইয়ের বউরা, অনেক ভাইয়ের বউরা পরকিয়া করে রিক্সাওয়ালার সঙ্গে, ব্যানালার লগে, ওই ঘরে কাজ করতে আসে কারেন্টের, ওনাদের সঙ্গে চলে যায়। এখন কি এই পরবাসী যেই সকল ভাইয়েরা থাকে
তারাও কি পরিপাটি হইয়া হইয়া তাদের সঙ্গে কথা বলতে হবে নাকি, সে নিয়েও একটা ভিডিও করবেন। যে শুধু মেয়েরা পরিপাটি হয়ে থাকবে, মেয়ের স্বামীরা পরকিয়া করছে, তাহলে মেয়েরা পরকিয়া করে, তাহলে কি স্বামীদেরও কি পরিপাটি হয়ে চলতে হবে নাকি, সেটাও জানাইবেন, ঠিক আছে। আমি বলেছিলাম না মাঝখান দিয়া, যার যেটা পেশা, যার যেটা নেশা, সে সেটাই করবে। আমি মনে করি আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে বলে, যেই মেয়েটা জানে তার ঘরে বউ বাচ্চা আছে, বউ বাচ্চা থাকা অবস্থায় জেনেও যেই মেয়েটা এই ছেলেটার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, সমস্ত দোষ ওই মেয়েটার, ছেলেটার এক বিন্দু দোষও নাই, ছেলেটার এক ফোঁটা দোষও নাই। কেন বলছি জানেন, আমি ব্যাখ্যায় আসি। এখন আমি যদি একটা ছেলের সামনে সারাক্ষণ যায় আমার বডি ফিগার দেখাইতে থাকি, লোভ লালসা দেখাইতে থাকি, আমি এমনি চলি আতর ফাতর মাইকা, ঠোঁটে লিপস্টিক, কাজল, হাতে চুড়ি, ঝুমকা দিয়ে যদি একটা ছেলের সামনে যায় সারাক্ষণ ঘেঁষাঘেঁষি করি, ও ছেলে মানুষ আমার সঙ্গে ঘেঁষা দিবেই, ঠিক আছে। তো আমি বলি কি, যে সকল নারীরা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন বিবাহিত ছেলেদের সঙ্গে, আমি মনে করি আপনাদের দোষ। আপনাদের দোষ কেন বলছি জানেন, আপনি যখন জানেন একটা ছেলের বউ আছে, বাচ্চা আছে, বা জানলেন না, ধরে নিলাম আপনি জানেন না, ছেলেটা আপনাকে বলে নাই, ছেলেটা কিরা কসম কেটেছে, তার বউ বাচ্চা নাই, আপনি একজন নারী হইয়া, একজন মুসলিম ঘরের সন্তান হইয়া বাংলাদেশে বসবাস করা অবস্থায়, মানুষ এখন আর জানে না যে কোন জায়গায় কি আছে না আছে, সেটা জানে না এমন কোনো কথা না, ঠিক আছে। বিড়ালের বাচ্চা হইলো আমরা নিউজে দেখি, তাহলে একটা ছেলের বাড়ি কোথায়, একটা ছেলের ঘর কোথায়, এটা আমরা অবশ্যই জানতে পারি। আপনার জানা উচিত এই ছেলেটার বাড়ি কোথায়, এই ছেলেটার জন্ম কোথায়, এই ছেলেটার মা বাবা কে, সেটা আপনার জানা দরকার, তাই না। আজকালকার দিনে বিড়ালের বাচ্চারও পাসপোর্ট আছে, কুকুরের বাচ্চারও পাসপোর্ট আছে, তাহলে বাংলাদেশে একটা নাগরিক, সেই ছেলেটার অবশ্যই একটা ভোটার আইডি কার্ড আছে, অবশ্যই জন্ম পরিচয় আছে। তাহলে সেগুলো আপনি না জেনে না শুনে একটা ছেলের সঙ্গে হুট করে হইয়া পড়লেন আর বইয়া পড়লেন, সেটা আপনি খুব ভালো কাজ করছেন। হ্যাঁ, সেটা নিয়ে কথা বলেন না রে বোন। এই অযথা মার্কা বয়স দিয়া ছেলেদেরকে উস্কানিমূলক বয়স দিবেন না, হাজারো বোনদের সংসার নষ্ট করবেন না, হাজারো সন্তানকে এতিম করবেন না, ঠিক আছে, দয়া করে। হ্যাঁ, অনেকে আবার বলতে পারেন ওনার কথা কে শোনে, আমরা ভালো থাকলেই তো হয়েছে। না ভাই, অনেক মানুষের মাথায় অনেক কিছু ধরে না। যেমন ধরে নেন, পাগলে পাগলের কথা বোঝে, বোবায় বোবার কথা বোঝে, ভালো মানুষে ভালো মানুষের কথা বোঝে, শিক্ষিত মানুষের কথা যে বোঝে, এটা একদমই ভুল। শিক্ষিত মানুষেরাও অনেক সময় অনেক ভুল করে, ঠিক আছে। বাংলাদেশে দেখবেন অধিকাংশ শিক্ষিত পার্টিরাই খুন বেশি করে, মানে শিক্ষিত একটা পরিবারের একটা মেয়ে সুইসাইড করে, একটা ছেলে নিজের বউকে কোবায় মেরে ফেলায়, খুন করে ফেলায়, কিন্তু গরিবের ঘরে এগুলো নাই, গরিবেরা একটু ভয় পায়, ঠিক আছে, গরিব যারা আছে না, তারা খুব ভয় পায়। আমি এখানে দুইটা পিকচার দিব, একটা মেয়ে হিজাব পরা, মেয়েটার কোনো দোষ নাই, ছেলেটা টাকার গরম দেখায় 1 মাস পরে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, মেয়েটা চিৎকার করে কান্না করছে, আমার কোনো দোষ খুঁজে পেল না, কিছু খুঁজে পেল না, সে টাকার গরম দেখায় 5 লাখ টাকা কাবিন থুতু দিয়ে দিবে, কারণ তার বেতনই 5 লাখ টাকা, ঠিক আছে, তো সে দিয়ে দিতে পারবে। তো সেখানে আমার অনেক ভাইরা প্রশ্নও করেছে, তাহলে কি আপনি প্রতি মাসে বিয়ে করবেন, কারণ আপনার 5 লাখ টাকা বেতন আছে, আপনি লক্ষ লক্ষ টাকা বেতন পান, হ্যান করেন ত্যান করেন, পারবেন আপনি ডিপোজিট দিয়ে। এখন কি ওই মেয়েটার দোষ? না, ওই ছেলেটার চরিত্রর দোষ আছে, ওই ছেলেটার জন্মগত দোষ আছে। ছেলেটা এই নারীর কাছে 10 দিন থাকবে, এই নারীর কাছে 10 দিন থাকবে, এগুলা নিয়ে কথা বলেন, এগুলা নিয়ে কথা বলেন। ওদের সঙ্গে যারা খারাপ কাজে লিপ্ত হচ্ছে, অর্থাৎ অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে, ওদেরকে জোতাপিটা করেন, ওদেরকে জোতাপিটা করেন, ওদেরকে ধোলাই দেন, তাহলে হবে সমাজ ভালো, তাহলে আপনি সমাজের জন্য কিছু করতে পারবেন। সমাজের জন্য কাজ করার জন্য, শুধু নিজের স্বার্থের জন্য না। আপনি হয়তো ভিউ একটু বেশি হচ্ছে আপনার ভিডিওতে, টাকা একটু বেশি ইনকাম করছেন। আমি ইউটিউবে ভিডিও বানাই, টিকটকে ভিডিও বানাই 5-6 বছর ধরে। টিকটকে আমি 5-6 বছর ধরে না, হয়তো 8-9 মাস হয়েছে আমি টিকটকে ঢুকেছি। আমি ইউটিউবে আসি 6-7 বছর ধরে আমার নিজেরই চ্যানেলে, কিন্তু আমি সফল হই নাই। কেন হই নাই জানেন? কারণ আমি নিজের পক্ষ নিয়ে কথা বলি না, মানে নিজের স্বার্থের জন্য কথা বলি না। কেন জানেন? আমি ওই উপর আল্লাহকে পাওয়ার জন্য কথা বলি। উপর আল্লাহর সঙ্গে
আমার মূলাকার হওয়ার জন্য আমি কথা বলি। আমি আমার নিজের স্বার্থের জন্য কথা বলি না, ঠিক আছে? আমার ওই দুনিয়ায় একদিন যেতে হবে, সেইখানে যেয়ে জবাব দিতে হবে। হয়তো এখানে আপনি একটু টাকা বেশি মাঝে মাঝে আমার নিজে প্রশ্ন করি, কিছু কুকুরের বাচ্চারা এই অনলাইনে কেমনে ঢুকলো? তারা তো কুকুরের বাচ্চা, তাদের হাতে মোবাইল কে দিয়েছে? বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী? ও, মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী তো দয়া বেশি, দয়া করে এই কুকুরদের হাতে মোবাইল দিয়েছে। অনলাইনে তো থাকবে কোন মানুষগুলা, যারা মানুষ রূপে মানুষ, তারা থাকবে অনলাইনে। কুকুরের বাচ্চাদেরকে তো অনলাইনে ঢোকার অনুমোদন কেউ দেয় নাই। কে দিয়েছে? বাংলাদেশের সরকার মনে হয়, তাই না? কিছুক্ষণ আগে আমি একটা ভিডিওর সঙ্গে ডুয়েট করেছি, দেখেছেন। যদিও আমি এই ধরনের ভিডিওর সঙ্গে ডুয়েট করি না, তো আজকের ভিডিওটা সঙ্গে ডুয়েট করলাম এই কারণেই, কারণ অনেকে হয়তো ভাবতে পারে এগুলো হয়তো আমার মিথ্যা কথা, বা আমি যেগুলো প্রচার করছি, যেগুলো যুক্তি হিসাবে নিয়ে আসছি, এগুলো হয়তো আমি শুধু নিজে বলি। তো সেই জন্য হচ্ছে কিছু কিছু সময় প্রমাণ হিসাবে দেখাই যে এটা আসলে আমার গড়ানো কথা না। আমি আসলে যেগুলো চোখ দিয়ে দেখছি অনলাইনে, কিছু কিছু কুকুরের বাচ্চারা, সেটা হোক না প্রবাসী বোন, তাতে আমার কিছু আসে যায় না, হোক না বাংলাদেশি বোন। বাংলাদেশেও আমরা অনেক অসহায় বোনেরা আছি, অনেক মায়েরা আছে বাসা বাড়িতে কাজ করে। তো আমরা তো বাসা বাড়িতে কাজ করছি, তাই না? তাহলে আমরা কিভাবে পবিত্র মাটিটাকে অপবিত্র করলাম, সেটাও আমার জানার ইচ্ছা। তো আমি সেখানে বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম যে তোমার মা বোনকে যায় জিজ্ঞাসা করো, তোমার মা বোন আসলে তোমার বাবার হক কতটুকু নষ্ট করে। বাংলাদেশে অধিকাংশ মেয়েরাই পরকীয়ায় লিপ্ত আছে। বাংলাদেশে সরকারিভাবে অনুমোদন দেওয়া আছে পতিতলায় দেহ ব্যবসা যেটাকে বলেন আপনারা, সেগুলো করার অনুমোদন দেওয়া আছে। এখন আমরা যদি সেই অপবিত্রই হতাম, তাহলে ওই আমার সোনার বাংলাদেশ ত্যাগ করে নিজের বুকের সন্তানটাকে রেখে, গর্ভধারিণী মাকে রেখে, মা মৃত্যুবরণ করছে, সেই মায়ের লাশের পাশে বসে কান্নাও করতে পারি না, মাকে শেষ বিদায়টাও দিতে পারি না। আমরা কেন পরবাসে আসবো, সেটাও আমার জানার ইচ্ছা। যাদের জানা আছে তারা কমেন্ট করে যাবেন। তো আমি বলি কি, এই ধরনের কুকুরের বাচ্চাদেরকে, কুকুরকে আমরা যেভাবে সম্মান করি, খুব আদর যত্ন করে সম্মান করি, ঝাড়ু দিয়ে পিটাই, জুতা দিয়ে পিটাই, টয়লেটের ময়লা খাওয়াই, এদেরকে এগুলো করা উচিত, ঠিক আছে? অনেকে বলেন যে ও কুকুর, ওর সঙ্গে আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আপনি কুকুর হয়ে যাবেন। না, এই কথাটা একদমই রং, একদমই অলিগেল। কেন বলছি জানেন? আপনার সামনে একজনে অন্যায় করছে, একজন আরেকজনকে খুন করছে, আপনি একজন মুসলমান হইয়া দাঁড়ায় দাঁড়ায় দেখবেন? সেইটা ছোয়াবের কাজ না? আপনি সেখানে প্রতিবাদ করবেন, সেই মানুষটাকে বাঁচানোর চেষ্টা করবেন, সেটা সোয়াবের কাজ। যদি কারো কাছে জানা থাকে কমেন্ট করে জানায় যাবেন। এখন আমাকে সে একা গালি দিচ্ছে না, আমি একা পরবাসে থাকি না, আমার পরিবারের একটি মেয়ে আমি পরবাসে থাকি, অনলি একজন। আমার পরিবারের অধিকাংশ ছেলেরাই বিদেশে থাকে। আমার নিজের মায়ের পেটের ভাইরাই 3জনই বিদেশে ছিল, আলহামদুলিল্লাহ। এখনও আমার ভাইয়ের ছেলেরা আছে, মানে আমার আত্মীয় স্বজনের ভিতরে যদি গণতে যাই 60 থেকে 70 জন হবে, ঠিক আছে, ছেলেরা। মেয়েদের ভিতরে আমি একা আছি। আমি একা কেন লড়ছি জানেন? সেটা আসলে আমার পরিবারের ব্যর্থ না, আমার নিজের ব্যর্থ না। আমি লড়ছি, আমার যেখানে বিয়ে হয়েছে, আমার স্বামী দুর্বল, ঠিক আছে? আমার স্বামী আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল। আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি লড়ছি। আমার সঙ্গে রোগ আছে, আমার রোগের চিকিৎসা করানোর জন্য আমি লড়ছি, ওকে? এর বেশি আর কিচ্ছু না। তো যারা পরবাসী মেয়েদেরকে ছোট করে দেখছেন, আপনাদেরকে বলছি, পরবাসী মেয়েরা যদি খারাপ কাজ করে খেত, পবিত্র মাটিটাকে অপবিত্র করত, তাহলে বাংলাদেশি বসেই করতে পারতো, ঠিক আছে? কেন বলছি জানেন? বাংলাদেশে সরকারিভাবে অনুমোদন দেওয়া আছে পতিতলায় কাজ করা, দেহ ব্যবসা করা, যেখানে আপনারা যারা সাধু সন্ন্যাস, হুজুর মোল্লা যেই পতিতলার কাছে যান, আপনাদেরকে বলছি, সেই মোল্লারা যায় কি করে জানেন? সেই পতিতলার মেয়েটাকে 1000, 2000, 500
যে যেরকম দেয় এটা আমি জানি না, তারপরে যতটুকু আমি অনলাইনে দেখেছি, বা আমি যেহেতু শহরে ছিলাম, আমি ঢাকা মিরপুরে থাকি, ঠিক আছে। আর কিছু জানার আছে? তো শহরে থাকলে অনেক কিছু দেখা যায় দুই চোখে, গ্রামের মানুষ হয়তো সেগুলা অত কিছু বুঝে না, অত কিছু জানেও না। তো এই জন্যই আমি হচ্ছে মাঝে মাঝে প্রতিবাদ করি প্রবাসী বোনদেরকে, কেউ কিছু বললে, প্রবাসী বোনদেরকে গালি দিলে। এখন আমি আমার পরিবারের অনলি একটি মেয়ে প্রবাসে আছি, আমার এত মেয়েদের জন্য কষ্ট কেন হয় জানেন? আমি একজন মানুষ, মানুষের উপরে কিছু নেই, আমরা মানুষ রূপে সৃষ্টি হয়ে এই দুনিয়াতে এসেছি। আমাকে আল্লাহ তাআলা চাইলে কুকুর বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন, ছাগল বানাইতে পারতেন, পাখি বানাইতে পারতেন, গাছ বানাইতে পারতেন, অনেক কিছু আছে, সেটা তো করে নাই। আমি একজন মানুষ, আমাকে আল্লাহ দয়া করে, আল্লাহর মেহেরবানি দিয়ে মানুষ রূপে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছে। তো সেই মানুষগুলাকে নিয়ে আপনারা এত কথা কেন বলতে হবে? কেন বলতে হবে? আমি বলি কি, আপনাদের হিংসা হয়, প্রবাসী মেয়েরা টাকা ইনকাম করে, সেগুলো দেখে অধিকাংশ মানুষের হিংসা হয়। আমি একটা ছেলে মানুষ, 15,000 টাকা ইনকাম করছি, আমি একটা ছেলে মানুষ, রোজ 500 টাকা ইনকাম করছি। একটি প্রবাসী মেয়ে মাস শেষে 50-60 হাজার টাকা ইনকাম করে না, এইটাকে দমন ধরাইতে হবে। এই জন্য হচ্ছে কিছু কিছু মানুষ আমাদেরকে নিয়ে কথা বলেন, এটাও কিন্তু বুঝি না, বুঝি না এমন কোনো কথা না। দেখবেন বালা, গ্রামের থেকে একটা মেয়ে প্রবাসে আসছে, একটু ভালো অবস্থানে চলে গেছে, মানে কিছু টাকা পয়সা বাড়িতে পাঠাচ্ছে, একটা ঘর উঠাচ্ছে, ছোট বোনটাকে বিয়ে দিচ্ছে, পরিবারটাকে একটু ভালোভাবে রাখছে। পাশের বাড়ির মানুষটার গায়ে জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে, সে হয়তো প্রকাশ করে না, কোনো একটা কিছু নিয়ে তার পরিবারের সঙ্গে বেঁচে যাবে। তারপরে কি করবে? খোঁটা দিবে, ভালো হইলে তোর মেয়ে প্রবাসে গেছে, ভালো হইলে তোর মেয়ে প্রবাসে থাকে, ভালো হইলে তোর বোন প্রবাসে যায়, তোরা ভালো পরিবার। এই যে এটা কি মানে, এটার মানে কি জানেন? হিংসা, হিংসা, প্রতিহিংসা। ওরে বাপ রে বাপ, ওর বোন টাকা পাঠাচ্ছে, ওর মেয়ে টাকা পাঠাচ্ছে, বাড়ি গাড়ি করে ফেলছে, ওরা ভালো অবস্থানে চলে যাচ্ছে, এটা না সহ্য হয় না। তো আমি বলি কি, এগুলা করার থেকে আপনি হিংসা না করে আপনিও চলে আসেন। আপনার জন্য তো উন্মুক্ত আছে ভিসা, পাসপোর্ট, সব কিছু, আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনিও চলে আসেন, ঠিক আছে। এসে দেখেন কত দানের কত চাল, টাকাটা ইনকাম করতে কতটা পরিশ্রম হয়, কতটা কষ্ট করতে হয়, তাহলে বুঝবেন সেদিন প্রবাসী মেয়েদের ব্যথা বেদনা। আবার অনেক ভাইয়েরাও আছেন এই প্রবাসে থাকেন, আপনারা 2-4 জন, সবাই না, আমার সব ভাইয়েরা না, অনেক ভাইরা আমাদেরকে সাপোর্ট করেন, যারা আসলে নিজ চোখে দেখে। আমার বাসায় একটা বাঙালি ভাই আসতো চুলা ঠিক করার জন্য, তারপরে এসি ঠিক করার জন্য। সেই ভাইটা অনেক দিন আমাদের এখানে এসে কাজ করতো, একদম পার্মানেন্টলি আমার কফিলের লোক ছিল। তো আসতো, আমি জানতাম না সে বাংলাদেশি নাকি, বয়সটা হয়তো একটু বড় হয়ে যাবে, বাংলাদেশি নাকি আমি জানতাম না। তো আমি সবসময় যেভাবে হিজাব মাথায় দিয়ে থাকি এইভাবেই থাকি। তো একদিন হচ্ছে উনি হচ্ছে চুলা ঠিক করার পরে আমার কফিল বলছিল যে দেখ চুলা ঠিক আছে নাকি, সব কিছু জ্বালায় দেখ। তো দেখতে আসছি, তখন ওই ভাইয়াটা আমাকে বলল, আপু আপনি কি বাংলাদেশি, আপনি কথা বলেন না কেন? তখন আমি কফিলের সামনে তো আর কিছু বলতে পারি না, উনি হচ্ছে মোবাইল হাতে নিয়ে কথা বলতেছে যাতে করে বুঝতে পারে কফিলে উনি হচ্ছে মোবাইলের সঙ্গে কথা বলে। তখন আমি কিভাবে কথা বলবো, তা আমি তো আর কোনো কথাই বলতে পারিনি। পরের দিন আরেক দিনও আসলো, আসার পরে আমাকে বললো, আপু আপনি কি ডিমার দেখান, বাংলাদেশি মানুষ হইয়া বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলেন না। কিন্তু সেদিন আমি বলছি, ভাই আমি ডিমার দেখাই না, আমার এখানে নিষেধ আছে একটা পুরুষের সঙ্গে কথা বলা। তো সেই মেয়েদেরকে আপনারা কিভাবে বলেন আমরা এই বিদেশে এসে অপবিত্র হয়ে গেছি? সেই ভাইয়াটাও কিন্তু আমার ভিডিও দেখে, যেহেতু আমার সঙ্গে সে ইমুতেও পরে অ্যাড হয়েছেন। পরে হচ্ছে আমাকে বললো যে আপু আমি এখানে নাম্বারটা দিয়ে গেছি, আপনি আমার নাম্বারটা দিয়ে একটু আমার সঙ্গে প্লিজ কথা বলবেন। তখন আমি তার কাছে ইমুর নাম্বারটা নিয়ে হচ্ছে কথা বলি, কথা বলার পরে আমি তাকে বুঝায় বলি যে ভাই আমাদের এইখানে নিষেধ আছে একটা পুরুষের সঙ্গে কথা বলা, আপনি জানেন? কয় আমি আপনাকে দেখেই বুঝছি আপু, আপনারা এত কষ্ট করেন, বুঝতে পারছেন? আপনি না বুঝে
কখনো কারো পিছনে লাগবেন না, কাউকে দোষারোপ করবেন না। বলছি, একটি প্রবাসী মেয়ে কতটা পবিত্র থাকে আপনি নিজেও জানেন না, একটি প্রবাসী মেয়ে কতটা সেইভে থাকে আপনি নিজেও জানেন না। ঠিক আছে? কেউ প্রতিবাদ করে নাই ভয়ে, কেউ প্রতিবাদ করে নাই লজ্জায়, কিন্তু আমার